হাই সরুন, কি হচ্ছে কি এখানে? সরুন সবাই। সব মানুষ একে একে সরে গেল। ভিড় ঠেলে একটি মেয়ে এসে আমাকে রক্তাক্ত অবস্থায় দেখে দাঁড়িয়ে থাকা মানুষদের বলল, আপনাদের কোনো কাণ্ডজ্ঞান নেই? দেখছেন একটা মানুষ আহত হয়ে পড়ে আছে, আর আপনারা তাকে সাহায্য না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন। যান সবাই এখান থেকে। মেয়েটির কথা শুনে ভিড় থেকে একজন বলে উঠল, কাকে বাঁচাবো? এই গুন্ডাকে, যে কিনা শহরের নামকরা গুন্ডা, খুনি, বখাটে, যার কারণে আমরা একটুও শান্তিতে থাকতে পারি না। তাতে কি হয়েছে? সে যেমনই হোক না কেন, সে তো একজন মানুষ। সরেন এখান থেকে, আমি ওনাকে নিয়ে হসপিটালে যাব। ওনাকে নিয়ে। তারপর মেয়েটি আমাকে নিয়ে একটা ট্যাক্সিতে উঠে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নেওয়ার আগেই মাঝ রাস্তায় আমি জ্ঞান হারাই। যখন আমার জ্ঞান ফিরে তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। চোখ খুলতেই সামনে একটা মেয়েকে দেখতে পেলাম। মেয়েটি দেখতে অনেক সুন্দর এবং কিউট। আমাকে চোখ খুলতে দেখে মেয়েটি দৌড়ে আমার কাছে এসে জিজ্ঞেস করলো, কেমন আছেন এখন? জি ভালো। আপনাকে কারা যেন ছুরি দিয়ে পেটে আঘাত করেছে। আমি আপনাকে হসপিটালে নিয়ে আসি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার মতো একটা গুণটাকে কেন বাঁচিয়েছেন? আপনি যেমনই হন না কেন, আপনিও তো একজন মানুষ। আপনারও বেঁচে থাকার অধিকার আছে। আপনাকে কি বলেছি ধন্যবাদ দিব বুঝতে পারছি না। তারপর মেয়েটির সাথে আরও কিছুক্ষণ কথা বলে তাকে বাসায় যেতে বললাম। ওনাকে বাসায় পাঠিয়ে আমি বিছানা থেকে উঠে কাপড় গায়ে দিয়ে নিচে চলে আসলাম। এইটা তো আপনার নাম্বার না? আমার ফোনে ব্যালেন্স নেই, তাই বান্ধবীর মোবাইল থেকে কল করেছি। ও, তো কি করেন? আপনার কথা ভাবি, না মানে শুয়ে আছি। আপনি? এই তো সিগারেটের ধোঁয়াকে আপন করে নিচ্ছে। আপনি এই ছাইপাশগুলো কেন খান? নিচের কষ্টটাকে একটু দূর করতে। আপনার এত কিসের কষ্ট? আচ্ছা বাদ দেন এসব, আপনার সম্পর্কে কিছু বলুন। আমি আনিকা তাহসিন, অনার্স দ্বিতীয় বর্ষ পড়ি। আপনার সম্পর্কে বলুন। আমি সাইফুল চৌধুরী। আমাকে সবাই গুন্ডা, মাস্তান, সন্ত্রাসী বলে ডাকে। আপনি এসব কাজ কেন করেন? জানি না। কেন জানেন না? আচ্ছা এখন রাখি, পরে কথা হবে। এই বলে কলটা কেটে দিলাম। আমি মেয়েদের একদম সহ্য করতে পারি না। আমার গুন্ডা হওয়ার পেছনে কারণই হলো একটা মেয়ে, যার কারণে আজ আমি খারাপ। তাই মেয়েদের দেখতে পারি না। তবে আনিকাকে দেখলে, ওর কথা শুনলে মনে হয় মেয়েটি অন্য সব মেয়েদের থেকে আলাদা আর ভিন্ন। যাক, এখন সে ভেবে কাজ নেই। নিচে সিগারেটে শেষ করে আরেকটা সিগারেট ধরিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে। দেখি আমার বডিগার্ডরা ছেলেগুলোকে ধরে নিয়ে এসেছে, যারা আমাকে মারতে চেয়েছিল। আমি তাদের সামনে যাই, দেখি তাদের হাত পা বাঁধা আর মুখ রক্তাক্ত, কারণ আমার বডিগার্ডরা তাদেরকে সেই লেভেলে মার দিয়েছে। আমি তাদের সামনে গিয়ে একটা চেয়ার টেনে বসে, তারপর তাদের জিজ্ঞেস করে, বল তোদের কে পাঠিয়েছে? কেউ না ভাই। সোজা আঙুলে যখন ঘি উঠবেই না, তখন আঙুল বাঁকা করতেই হবে। এই আমার বন্দুকটা দে। আমার একজন বডিগার্ড আমাকে একটা বন্দুক দিল। তারপর আমি ছেলেগুলোর একজনের মাথায় বন্দুক ঠেকিয়ে বললাম, এবার বল কে পাঠিয়েছে তোদের? ছেলেটি যার মাথায় বন্দুক ঠেকেছে সে বলল, ভাই আমরা জানি না। এবার রাগের মাত্রা বেড়ে গেল, তাই ছেলেটিকে গুলি চালিয়ে দিলাম। সাথে সাথে তার দেহটি লুটে পড়ল ফ্লোরে। তারা মোট 3 জন ছেলে ছিল। একজনকে মেরে ফেলায় বাকি 2 জনে ভয়ে কান্না করলো। এবার তাদের জিজ্ঞেস করলাম, বল কে পাঠিয়েছে তোদের, না হলে তোদেরকে উপরে পাঠিয়ে দিব। ছেলে দুইটি কান্না করতে করতে বলল, ভাই আমাদেরকে শফিক চৌধুরী পাঠিয়েছে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে। ওই শফিক চৌধুরীর মৃত্যু আমার হাতে, তবে এখন তোদেরও মরতে হবে। কিন্তু ভাই আমরা তো আপনাকে সব সত্যি বলে দিছি। ভাই প্লিজ আমাদেরকে মুক্তি দেন। মুক্তি দিলাম, তবে উপরে যাওয়ার জন্য। এই বলে ছেলে দুটিকে গুলি করে মেরে ফেললাম। তারপর আমার বডিগার্ডগুলোকে বললাম, আমি ডিনারের জন্য আসার আগে যেন সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাই। তোদের হাতে মাত্র 30 মিনিট সময় আছে। এই বলে আমি উপরে চলে আসলাম। আসার আগে কাচের বউকে আমার জন্য 1 কাপ কফি দিতে বললাম। আমি রুমে এসে আমার ইজি চেয়ারে বসে সিগারেট টানছি আর পুরনো কথাগুলো ভাবছি। কি সুন্দর না ছিল সেই দিনগুলো। হঠাৎ একটা ঝড় এসে সবকিছুই ধ্বংস করে দিল। এসব ভাবতে ভাবতে চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। হঠাৎ কারো ডাকিয়ে বাস্তবে ফিরলাম। পেছনে তাকিয়ে আমি তো অবাক। তিশা এখানে কি করছে? হ্যাঁ তিশা, তুই এখানে কেন? তুই অনেক খারাপ। আমাকে ছাড়া তুই একা এখানে কেমনে থাকলি?
তোকে ছাড়া কেমনে ভালো থাকি বল? তুই যে আমার হৃদয়ের টুকরা। হুম, বলছি যদি আমাকে ভালোবাসতে তাহলে একবার হলেও দেখতে আসতে। বোন খুব বিজি থাকি রে, তাই যেতে পারে না। আচ্ছা এখন বল কেমন আছিস, আর মা বাবা কেমন আছে? তিশার সাথে সাথে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এখন বলি তিশাকে, তিশা হচ্ছে আমার একমাত্র আদরের বোন, আমাকে অনেক ভালোবাসে। তাই তো মাঝে মধ্যেই আমাকে দেখার জন্য মা বাবাকে ছেড়ে চলে আসে। আমি ওকে কান্না থামাতে বললাম, এই পাগলি কাঁদছিস কেন? ভাইয়া তুই এই সব ছেড়ে দিয়ে ফিরে আয় আমাদের কাছে। আর কত মানুষকে কষ্ট দিবি বল? কত মানুষকে হত্যা করবি? কি করব বল, এখন যে সবকিছু আমার সঙ্গী হয়ে গেছে। প্লিজ ভাইয়া, আমার জন্য হলেও ছেড়ে দে। আমি নিশ্চয়। হেই ভাইয়া, আমাকে ওয়াদে তুই আর এইসব কাজ করবি না। আমি তোর কাছে কোনো দিন কিছুই চাইনি। প্লিজ আমার এই কথাটা রাখ ভাইয়া। আমি ওর কথা শুনে থ হয়ে দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারছি না। ভাই তুই এইসব ছেড়ে আবার পড়ালেখা কর, একটা সুন্দর জব কর, নিজের লাইফটাকে সাজা। আমি শুধু তোর ভালোর জন্যই এইসব বলতেছি। প্লিজ ভাই, এই সব খারাপ কাজ ছেড়ে ফিরে আয়। হেই ভাইয়া কিছু বল। আসলে তিশা ঠিক কথাই বলেছে, আমার এই রাস্তাটা ছেড়ে দেওয়াই ভালো। আমার কারণে অনেক মানুষ কষ্ট পেয়েছে। বোন, তোর জন্য আমি সব করতে পারি, এমনকি নিজের জীবনও দিতে পারি। আর এসব তো কিছুই না। আজকে থেকে আমার সব ধরনের খারাপ কাজ বন্ধ। এবার তুই খুশি? ভাইয়া চল। কোথায়? আম্মু আব্বুর কাছে। না বোন। কেন ভাইয়া? ওনারা যে আমাকে দেখতে পারে না, আর আমি যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো সেদিনই তাদের সামনে যাব। ওকে ভাইয়া, তবে এখন তুই কই যাবি? অনেক দূরে, যেখানে আমাকে কেউ চিনতে পারবে না, কেউ জানবে না আমার পরিচয়। তাই আমি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এই শহরে আসছি। কিন্তু আমার অতীত আমাকে পিছু ছাড়ছে না। এতক্ষণ আমি রিয়াদকে আমার অতীতের সবকিছু খুলে বললাম। আমার কথা শুনে রিয়াদ কেঁদে দিল। আসলে ওই দিন বোনের কথা শুনে আমি নিজের শহর ছেড়ে এখানে চলে আসি পড়ালেখা করার জন্য। এখানে এসে আমি খ্যাত হয়ে চলতাম, তাই কেউ আমাকে দেখতে পারতো না। কিন্তু রিয়াদ ছিল এমন একজন যেখানে ধনী পরিবারের হয়েও আমার সাথে বন্ধুত্ব করে। তবে কলেজের ভিসির মেয়ে বর্ষা যে আমার সাথে পড়ে, সে আমাকে একদম দেখতে পারে না। কলেজের প্রথম দিন থেকে আমাকে কথায় কথায় অপমান করত, চর মারত। আজকে তিশা আমার সাথে দেখা করতে এসেছিল। বর্ষা ওকে দেখে আমার সম্পর্কে জিজ্ঞেস করেছিল, কিন্তু তিশা কিছু বলেনি। ওকে অপমান করেছে বলে বর্ষা ওকে থাপ্পড় দিয়েছে। তার পরের ঘটনা শুনুন। আমি ক্লাস থেকে বাইরে দাঁড়িয়ে আছি, হঠাৎ তিশা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তাই ওকে জিজ্ঞেস করি, এই বোন কাঁদছিস কেন, কি হয়েছে তোর? তারপর তিশা আমাকে সব খুলে বলল। সব শুনে আমার মাথা খারাপ হয়ে গেল, অনেক রাগ উঠছে। আমি কখনো আমার বোনের উপর একটু আঁচ অব্দি দেয়নি, সেই বোনের উপর বর্ষা নাকি হাত তুলেছে। ওর সাহস কি করে হয় আমার বোনের গায়ে হাত তোলার? তাই রিয়াদকে ও তিশাকে সাথে নিয়ে বর্ষাকে খুঁজতে থাকে। ক্যাম্পাসের বরতলা ওকে পেয়ে যায়। ওকে দেখার সাথে সাথে দিলাম কুশি এক থাপ্পড় দিয়ে বললাম, এই আপনার সাহস কি করে হয় আমার বোনের গায়ে হাত তোলার? জীবন আমার বোনের গায়ে হাত তোলার কথা ভাববেন না, না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। বর্ষা নিশ্চুপ, নিজেকে কি মনে করেন, যান সামনে থেকে সরেন। এই বলে আমি, রিয়াদ এবং তিশা চলে আসি। আমরা ক্যান্টিনে এসে খাবার খাচ্ছিলাম। তখন বর্ষার আব্বুর লোকজন এসে আমাকে ডেকে নিয়ে যায় বর্ষার বাড়িতে। আমি, রিয়াদ আর তিশাকে ওয়েট করতে বলে বর্ষার আব্বুর সাথে দেখা করতে চাই। আমি ওই লোকজনদের সাথে গাড়ি করে যাই। তখনই তাদের মধ্যে একজন আমাকে মাথায় কি দিয়ে আঘাত করে অজ্ঞান করে দেয়। যখন আমি চোখ খুলি তখন নিজেকে পুলিশ স্টেশনে আবিষ্কার করি। আমার হাত পা বাঁধা, তবে শরীর থেকে রক্ত পড়ছে। তার মানে অজ্ঞান অবস্থায় ওরা আমাকে পিটিয়েছে। আমি নড়াচড়া করতে পারছি না। হঠাৎ করে লকআপ খোলার শব্দ পেলাম। লকআপ খুলে একজন মেয়ে আমার সামনে আসলো, তবে আমি চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি না। তখন মেয়েটি বলে ওঠে, দেখেছিস আমাকে থাপ্পড় মারার পরিণাম? আমি মেয়েটির কথা শুনে বুঝলাম এটা বর্ষা। তখন আমি বললাম, এই তোর লজ্জা করে না? বর্ষা এই কথা শুনে রেগে যায়, আমাকে থাপ্পড় দেয় আর বলে,
ওই সময় তোর বোনের গায়ে হাত তুলেছি বলে তুই আমাকে থাপ্পড় মেরেছিস। এখন দেখ তোর সামনে তোর বোনকে থাপ্পড় দিচ্ছি। বলে সে তিশাকে থাপ্পড় মেরে দিল। এবার মাথা পুরোই খারাপ হয়ে গেল। আমি কষ্ট করে চোখ খুললাম। হাত পা বাঁধা ছিল, কোনো মতে হাতের বাঁধনটা খুলে ফেললাম, তারপর পায়ের। এবার পাশে তাকে পুলিশকে একটা ঘুষি মেরে দিলাম। সাথে সাথে সে নিচে পড়ে গেল। তারপর বর্ষার কাছে ওকে কয়েকটা থাপ্পড় মারলাম। সাথে সাথে আরও অনেক পুলিশ এসে আমাকে ধরে রাখার চেষ্টা করছে, তবে তারা আমাকে আটকে রাখতে পারছে না। তখনই বর্ষার বাবা মানে রফিক চৌধুরী ভিতর আসেন কি হচ্ছে তা দেখার জন্য। সাথে ছিল থানার ওসি। রফিক সাহেব আমাকে খেয়াল করেননি, তবে ওনার ওসি আমাকে একটু করে দেখে চিনে ফেলেছেন। তিনি সাথে সাথে বললেন, এই সবাই ওকে ছেড়ে দে। সবাই ছেড়ে দিল। তখন আমার রাগ ঠান্ডা হয়নি, তাই বর্ষাকে গিয়ে আরও কয়েকটা থাপ্পড় দিয়ে বললাম, আপনাকে না বলছি আমার বোনের গায়ে হাত না লাগাতে? আপনি যদি মেয়ে না হতেন তাহলে এখানে মেরে পুঁতে ফেলতাম। আমার এমন কথা শুনে রফিক সাহেব ওসিকে বললেন, স্যার এসব কি হচ্ছে? ওই ছেলেটা আমার মেয়েকে মারছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? তো কি করব? জানেন উনি কে? না। কখনো ঢাকার গুন্ডা সাইফুনের নাম শুনেছেন? অনেক খারাপ আর ভয়ানক লোক নাকি? এই হচ্ছে সেই সাইফুন। কি? হ্যাঁ। তখন রফিক সাহেব আমার কাছে এসে বললেন, সাইফুল বাবা, আমার মেয়ের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ওনার এমন কথা শুনে বর্ষা অবাক হয়ে যায়। তখন আমি বলি, জি ঠিক আছে, তবে আপনার মেয়েকে একটু শাসন করিয়েন। জি বাবা। তারপর ওসি আমাকে আর আমার বোনকে ছেড়ে দিল। আসার সময় বর্ষাকে বলে আসলাম, আমাকে যা করেন করতে পারেন, তবে আমার বোনের গায়ে যদি একটা আঁচও লাগে তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর যারা যারা আমাকে মারছে ওসিকে বলে তাদের চাকরি বাতিল করে দিচ্ছে। আমরা গেট দিয়ে বের হতে যাব, তখন রিয়া চলে আসে আর আমার অবস্থা দেখে হাসপাতালে নিয়ে যায়। এরপর সে আমার সম্পর্কে জিজ্ঞেস করে আর আমি সব বলি। এখন বর্তমানে আসে, আমি এখন হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার পাশে রিয়াদ বসে আছে। তিশাকে রিয়াদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। রিয়াদ আমার অতীত সম্পর্কে জিজ্ঞেস করেছিল, তাই আমি বললাম, দেখি রিয়াদ কান্না করছে। তখন আমি বললাম, এই কাঁদছিস কেন? তুই এত বড় একটা মানুষ হয়ে এইভাবে কেন চলিস? এমনে। আচ্ছা, তোর বাবা কি করে? আসাদুজ্জামানকে চিনিস? যিনি একজন মন্ত্রী। আমি ওনার ছেলে। কি? হুম। আচ্ছা ভাই, তোর সাথে এমন কি হয়েছে যার জন্য তোর বাবা মা তোকে ছেড়ে চলে গেছে? আর অনিকার কি হয়েছে? সব বলবো, তবে এখন নয়, পরে। আচ্ছা, তুই এখন রেস্ট নে, আমি একটু বাড়ি থেকে আসি। আচ্ছা যা, আর আমার বোনের একটু খেয়াল রাখিস। আরে তোর বোন মানে আমার বোন, আমি ওকে আগলে রাখবো। ওকে ভাই। এই বলে রিয়াদ চলে গেল। কিছুক্ষণ পর ডাক্তার দেখতে আসলো আমাকে। ডাক্তারকে দেখে আমি পুরো অবাক। আরে এটা তো মেঘা, ও এখানে কি করছে? আর মেঘা আমাকে এতক্ষণ খেয়াল করেনি। যখন আমাকে দেখলো তখন মেঘাও অবাক হয়ে গেল। আমাকে দেখে সে আমার কাছে এসে বলল, সাইফুল তুমি এখানে কেন? কিছু কাজ করার জন্য এসেছে। সরি, আসলে আমি জানতাম না যে আমার একটা মিথ্যের কারণে তোমাকে এতটা কষ্ট সহ্য করতে হবে। থাক, ওসব কথা বাদ দাও। প্লিজ আমাকে মাফ করে দাও। সেটা তো অনেক আগে করে দিছে। তো তুমি এখানে কেন? একটু সমস্যা হয়েছে। তুমি এখানে কেন? আমি এই হাসপাতালের ডাক্তার। ভালো। তো তোমার স্বামী কেমন আছে? এখনো বিয়ে করিনি। আর তোমার বউ কেমন আছে? এই খারাপ ছেলেটাকে কে বিয়ে করবে? লজ্জা দিচ্ছ? প্লিজ আমাকে মাফ করে দাও। আরে কি করছো কি? ছাড়ো, আমি তোমাকে মাফ করে দিছে। সত্যি। হুম। আমি তোমার আব্বু আম্মুকে সব বলবো। এখন না, পরে। আগে আমি নিজের পায়ে দাঁড়াই, তারপর সব বলিও। আচ্ছা, এই সাইফুল তোমার নাম্বারটা দাও। কেন? কল করব। আচ্ছা নাও, 018। ওকে, আমি কল দিব। আর আমি তোমার সব রিপোর্ট দেখছি। আজকে বিকেলে চলে যেতে পারবে। এরপর মেঘা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার আগে আমাকে দেখে একটা হাসি দিয়ে গেল। হায় রে মেয়ে জাতি, একসময় তুমি আমাকে সবার সামনে খারাপ বানিয়েছিল, আজকে সেই তুমি আমার কাছ থেকে ক্ষমা চাচ্ছ। বিকেলে আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দিল। তারপর আমি আর তিশা বাসে চলে আসলাম। বাসে আসার সাথে সাথে মোবাইলে কল আসলাম আননোন নাম্বার থেকে। আমি কল ধরার সাথে সাথে ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। সাইফুল, ঠিক মতো বাসায় গেছো? হ্যাঁ, তবে আপনি কে?
আমি মেঘা। ও বলো। ঠিকমতো বাসায় পৌঁছে গেছো? হুম আচ্ছা, ঠিকমতো ওষুধ খাবে আর রেস্ট নেবে। হুম আচ্ছা, এখন রাখি, পরে কথা হবে। ওকে। তারপর মেঘা ফোন কেটে দিল। মেঘার ফোন কেটে দেওয়ার সাথে সাথে আরেকটা কল আসলো আননোন নাম্বার থেকে। সাথে সাথে আমি কল ধরলাম। ধরার সাথে সাথে আমি সে চিরচেনা শ্বাসটা অনুভব করতে পারলাম। সাথে সাথে বললাম, কেমন আছো? অপর পাশে ব্যক্তি নিশ্চুপ। এই কথা বলো না কেন? অপর পাশে নীরবতা। এইভাবে চুপ থাকলে খুব কষ্ট হয়। অপর পাশ থেকে কান্না করতে করতে বলল, তোমার সাথে এত বড় ঘটনা ঘটে গেল আর তুমি আমাকে একবারও জানালে না। সরি, আমার মনে ছিল না। আমাকে যদি একটু ভালোবাসতে তাহলে আমাকে জানাতে। সরি পাগলি, আমার মনে ছিল না। তবে তুমি সব জানলে কি করে? কেন? আমার আদরের ননদ বলেছে। ওর কথা শুনে তিশার দিকে তাকালাম। সাথে সাথে তিশা বলল, সরি ভাইয়া, ভাবি অনেকক্ষণ ধরে তোর ফোনে ট্রাই করেছিল, তোকে পাইনি, পরে আমাকে কল দিয়েছিল, আমি সব বলে দিয়েছি। দেখো এখন আমার কি হয়। আমি আবার ফোনে মনোযোগী হলাম। আসলে আসলে কি? না মানে কি না মানে মানে করছো কেন? আচ্ছা বাদ দাও, কেমন আছো বলো। তোমাকে ছাড়া কেমন আর আছি? জানি তো কেমন আছো। আর কয়েকটা বছর ধৈর্য ধরো। আমি আর তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি এখন ট্রেনে আসি, তুমি 1 ঘন্টা পর এসে আমাকে স্টেশন থেকে নিয়ে যাবে। কি বলো এসব? তুমি ট্রেনে কেন? আমি এখন তোমার কাছে আসবো তাই। আচ্ছা আমি আসবো। তোমাকে যেন ঠিক সময় দেখতে পাই। আচ্ছা এখন রাখি। ঠিক মতো চলে আসো। তারপর আমি ফোনটা রেখে দিলাম। এবার বলি, অপর পাশে কি কথা বলেছিল? মানুষটি হচ্ছে আনিকা। সত্যি ওকে ওই দিন দেখার পর থেকে ভালো লেগেছে। তাই ওকে সোজাসুজি গিয়ে আমার ভালোবাসার কথা বলে দিই। সেদিন সে আমাকে জড়িয়ে ধরে শুধু একটি কথাই বলেছিল, কখনো আমাকে ছেড়ে যাবে না তো? না, তোমাকে ছাড়ার জন্য নয়, আপন করে নেওয়ার জন্য ধরেছে। তারপর সে কান্না জুড়ে দিল। তখন আমি জিজ্ঞেস করেছিলাম, এই পাগলি কাঁদছো কেন? প্লিজ তুমি এসব খারাপ কাজ ছেড়ে দাও বলবো। একজন বললেই তো হলো। আচ্ছা আমি বলছি, আমি যখন তোর বিষয়ে সব শুনলাম তখন আমার খুব খারাপ লাগলো। আমি কোনোদিনও বিশ্বাস করতে পারিনি আমার ভাই খারাপ পথে যাবে। যতটা আমি ভাবছি তুই নাকি তার থেকেও বেশি খারাপ হয়ে গেছিস। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। তোর আম্মু আব্বুর সাথে কথা বললাম, কিন্তু তাদেরকে তোর কথা বলতেই তারা ফোন কেটে দিত। পরে তোর বোনের সাথে ফোনে কন্ট্যাক্ট করলাম, তাকে সব বললাম। আমি জানতাম তুই ওর কথাতে কোনোদিনও ফেলতে পারবি না, কিন্তু তোকে সেই খারাপ থেকে বের করলে হবে না। তোকে বাঁচার জন্য একটা কারণ দরকার। তাই আমি আনিকাকে গিয়ে সব খুলে বললাম। আর সে তোকে আগে থেকেই ভালোবাসতো, তাই সে আমার এক কথায় রাজি হয়ে গেল। কিন্তু আমি জানতাম না তোরা এখানে আছিস, আর আনিকাও আমাকে কিছু জানায়নি। তামিমের কথা শুনে আমার চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তখন আনিকা আমার চোখের পানিগুলো মুছে দিয়ে বলল, আই সাইফুল, কাঁদছো কেন? আরে না, এমনি। কি ভাবলি আমি তোর থেকে দূরে চলে আসছি বলে তোকে ভুলে যাব? এটাই ভাবলি? আরে মনে রাখিস, ছোটবেলায় তুই আমাকে বাঁচিয়েছিলি। আমি জানি আমি তো সেই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু তোকে বিপদ থেকে রক্ষা করা আমার দায়িত্ব। ভাই তুই আমার জন্য এত কিছু করলি আমার অজান্তে। আমি কিছু করিনি ভাই। হুম এবারে খাবারের অর্ডার দে, আমার খুব লোভ লেগেছে। অর্ডার দে। আমি দিই অর্ডার। মহারানীর যা হুকুম। এরপর আনিকা অর্ডার দিল। আমরা খাবার খেয়ে বাসায় ফিরে আসলাম। এসে দেখে তিশা কার সাথে যেন কথা বলছে। আমি ঠিক দেখতে পাচ্ছি না, তবে তিশা যার সাথে কথা বলছে সেটি একটি মেয়ে। আমাকে দেখে তিশা বলল, এই ভাইয়া কখন আসছিস? এই তো এখন। তখন মেয়েটি মানে তিশা যার সাথে কথা বলছিল সে আমার দিকে ফিরে তাকালো। আমি তো দেখে অবাক। মেয়েটি হচ্ছে বর্ষা। আমাকে দেখে বর্ষা বলল, সাইফুল কেমন আছো? ভালো, তুমি? আমিও ভালো আছি। দাঁড়িয়েছ কেন, বসো। হুম আনিকা তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। আচ্ছা। তো তোমার আব্বু কেমন আছে? ভালো। সরি, আসলে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে মাফ করে দাও। আর সব বাদ দাও তো।
আমি আর বর্ষা মিলে গল্প করছি। ততক্ষণে তিশা আমাদের জন্য চা বানিয়ে আনলো আর আনিকা ফ্রেশ হয়ে নিচে আসলো। আমি আনিকাকে বর্ষার সাথে পরিচয় করে দিলাম। আনিকা, এই হচ্ছে বর্ষা, আমার ক্লাসমেট। আর বর্ষা, এই হচ্ছে আনিকা। হাই হাই। এরপর আমরা চারজনে মিলে গল্প করতে শুরু করলাম। গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আমি বর্ষাকে বাসায় পৌঁছে দিয়ে এসে বাসায় আসলাম। বাসায় এসে আমি, তিশা আর আনিকা ডিনার করলাম। ডিনার করে আমি আমার রুমে চলে আসলাম। আনিকা আর তিশা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিল। আনিকা কাজ শেষ করে এসে আমার পাশে এসে বসলো। আমি তখন বললাম, আচ্ছা, তুমি আমাকে কখন থেকে চেনো আর ভালোবাসো? বলবো, আগে ছাদে চলো। ছাদে কেন? বাইরে কি সুন্দর চাঁদ উঠেছে, প্লিজ চলো ছাদে যাই। আচ্ছা চলো। আমি হেঁটে যেতে পারবো না, কেন? পায়ে ব্যথা। তাহলে যেতে হবে না। না, আমি যাব। তো কেমনে যাবে? তুমি নিয়ে যাবে কোলে করে। আমি পারবো না। যাও, কথা নেই তোমার সাথে। এই পাগলি, রাগ করো কেন? আচ্ছা চলো। কি আর করার, আমি ওকে কোলে নিয়ে ছাদে উঠে গেলাম। ছাদে একটা দোলনা আছে, ওইটাতে গিয়ে দুজনে বসে পড়লাম। তারপর আনিকা চাঁদ দেখতে লাগলো আর আমি ওকে। তারপর সে জিজ্ঞেস করলো, আই, তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? আর না, আমি চাঁদ দেখছি। চাঁদ তো আকাশে। আমি তো আমার চাঁদটাকে দেখছি, যেটা আমার পাশে বসে আছে। তাই? আচ্ছা, তুমি ওই সময় আমার উত্তর দিলে না, এবার বলো। তাহলে শোনো, যখন তুমি একটা ছেলেকে মারতে আমাদের কলেজে এসেছিলে, তখন আমি তোমাকে দেখে ক্রাশ নামক বাসটা খেয়েছিলাম। সেই দিনের পর থেকে আমি সারাক্ষণ তোমার কথা ভাবতাম। একদিন তামিম ভাই এসে তোমার কথা বলে। তখন আমি তোমার নাম জানতাম না, তাই ভাইয়ার কথায় রাজি হইনি। পরে যখন তোমার ছবি দেখেছিলাম, তখন আমি সাথে সাথে রাজি হয়ে যাই, কারণ আমি তোমাকে অনেক আগে ভালোবাসি। এরপরে ঘটনাগুলো সব তুমি জানো। আনিকার কথা শুনে আমার চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। একটা মেয়ের মিথ্যের কারণে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছিল, কিন্তু একটা মেয়ের কারণে আমার লাইফটা সুন্দর হয়ে গেল। সত্যি আমি ভাগ্যবান। আসলে মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, তাই হয়তো সে আমার সব কিছুই বুঝতে পারে। হঠাৎ আনিকা বলে উঠল, এই পাগল, খাচ্ছ কেন? আমায় এতটা ভালোবাসো কেন? জানি না, তবে তোমাকে ছাড়া আমি আমার একটা মুহূর্ত কল্পনা করতে পারি না। কখনো ছেড়ে যাবে না তো? মরার আগেও যাব না। মরার কথা কেন বলো? আচ্ছা, আর বলবো না। এরপর আনিকা আমার কাঁধে মাথা রাখলো। বাইরের পাশে একটা কদম ফুল গাছ, আমার খুব ভালো লাগে কদম ফুলের সুগন্ধ। আজকে সেই গন্ধটাকে আরও ভালো লাগছে, কারণ আমার কাঁধে যে আমার ভালোবাসার মানুষটি মাথা রেখেছে। এইভাবে সারা জীবন আনিকার সাথেই কাটাতে চাই। আমরা আর কিছুক্ষণ চাঁদ বিলাস করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে আমি কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখন আনিকা এসে বলল, এই শোনো না, কি? আমাকে আজকে বিকেলে চলে যেতে হবে। পরশু থেকে আমার সেমিস্টার এক্সাম শুরু হবে। আর কয়েকটা দিন থেকে গেলে হয় না? সরি, পরীক্ষা শেষ হলে আবার আসবো, তখন অনেক দিন থাকবো। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে, আমার ক্যাম্পাস ঘুরে আসে। আচ্ছা চলো। আমি, আনিকা আর তিশা মিলে একসাথে বেরোলাম। তিশাকে তার কলেজে নামিয়ে দিয়ে আমি আর আনিকা ক্যাম্পাসে চলে আসলাম। ক্যাম্পাসে এসে আমি আর আনিকা ক্যাম্পাসের বটগাছ তলায় বসে আড্ডা দিচ্ছিলাম। তখন পেছন থেকে রিয়া ডাক দিল, এই সাইফুল, কি অবস্থা? ভালো, তোর? ভালো। ভাবি, আপনি কেমন আছেন? জি ভালো, বসো আমাদের সাথে। ওকে ভাবি। তারপর আমরা 3 জন মিলে আড্ডা দিতে লাগলাম। আজকে ক্লাস করতে ভালো লাগছিল না, তাই ক্লাস করতে চাইনি। দুপুরের দিকে আমরা বাসায় ফিরে আসলাম। আনিকা ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। আমি তার দিকে তাকিয়ে আছি। আনিকার ব্যাগ গোছানো শেষ হলে আমার দিকে তাকিয়ে বলে, এই শোনো, আমি চলে যাওয়ার পর কোনো মেয়ের দিকে তাকাবে না, সিগারেট খাবে না, ঝগড়াও করবে না কারোর সাথে। তিশার খেয়াল রাখবে। আচ্ছা। আর শোনো, নিজেরও খেয়াল রাখবে। আচ্ছা। তারপর আনিকা তিশাকে ডেকে বলল, পড়ালেখা ভালো করে করবে, আর তোমার ভাইয়ের খেয়াল রাখবে। আমাকে এখানকার সব খবর দিবে। জি ভাবি। আই সাইফুল, চলো এবার, না হলে ট্রেন মিস হয়ে যাবে। চলো। আমি আনিকাকে নিয়ে স্টেশনে চলে আসলাম। ওকে ট্রেনে তুলে দিলাম। এখন ট্রেন চলতে শুরু করেছে। আমি আনিকার দিকে তাকিয়ে আছি, আর আনিকা আমার দিকে। তখন আনিকা বলল, এই পাগল, মন দিয়ে পড়ালেখা করবে আর নিজে খেয়াল রাখবে। নিশ্চয়। আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। এই পাগল, কাঁদো কেন? আমি আবার আসবো। সাবধানে যাবে, নিজের খেয়াল রাখিও। বাই। এরপর ট্রেন চলতে শুরু করলো। কয়েক সেকেন্ডের ব্যবধানে অনেক দূরে চলে গেল ট্রেনটি।
আমি এখনও সেদিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর বাসে ফিরে আসলাম। বাসায় এসে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। এক ঘুমিয়ে সকালে ঘুম থেকে উঠে যেই মোবাইল হাতে নিলাম আমি অবাক হয়ে গেলাম। আনিকা আমাকে অনেকগুলো কল দিয়েছে। আসলে কালকে রাতে খুব খারাপ লেগেছিল, প্লাস মনও খারাপ ছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। আবার দরজা টোকানোর শব্দও পাচ্ছে, তাই আমি তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খোলার সাথে সাথে তিশা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, এই ভাইয়া, তোকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম, তুই দরজা খুলছিলি না কেন? এই পাগলি, কাঁদছিস কেন? আমার খুব ক্লান্ত লাগছিল, তাই ঘুমাচ্ছিলাম। সরি রে। তুই অনেক খারাপ, আমাকে শুধু টেনশনে রাখিস। হয়েছে, আর কাঁদিস না, যা আমি ফ্রেশ হয়ে আসছি, নাস্তা খাবো দুজন একসাথে। কিন্তু আজকে তুই আমাকে খাইয়ে দিবি ভাইয়া। আচ্ছা যা। ভাইয়া, ভাবি তোকে অনেকগুলো কল দিচ্ছে, ভাবির সাথে কথা বলে নে। তারপর তিশা চলে গেল। তিশা যাওয়ার পর মোবাইলে আবার কল আসছে। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখে আনিকা কল দিয়েছে, তাই আমি সাথে সাথে কল ধরলাম। কল ধরার সাথে সাথে আনিকা কান্না করে দিয়ে বলল, এই তোমার কি হয়েছে? কাল রাত থেকে কল দিচ্ছি আর কল ধরছো না কেন? তুমি জানো না তোমার সাথে কথা না বললে আমার ঘুম হয় না? আরে পাগলি, তুমি অনেক খারাপ, সারাক্ষণ শুধু আমাকে কষ্ট দাও। যাও, কথা নেই তোমার সাথে। এই পাগলি শোনো না, কাল রাতে খুব ক্লান্ত ছিলাম, তাই কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। এই কথা বলো প্লিজ। যাও, কথা নেই তোমার সাথে। এই পাগলি প্লিজ কথা বলো। আমি সারা রাত এখানে টেনশন করব আর উনি ঘুমাবেন। সরি পাগলি, আর হবে না, প্রমিস। আচ্ছা যাও, মাফ করলাম। নাস্তা করেছো? না। ওকে, নাস্তা করে কলেজে চলে যাও, সামনে তোমার পরীক্ষা, এখন ক্লাস মিস দেওয়া যাবে না। হুম। ওকে, ভালো থাকিও, আর শোনো, নিজের খেয়াল রাখবে। আচ্ছা। ওকে, বাই পাগল। বাই। এই শোনো, যাওয়ার আগে একটা ইয়ে দাও প্লিজ। মা, হয়েছে এবার, যাও। বাই, ভালো থেকো। ওকে। আনিকার কল কেটে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করে নিলাম আর তিশাকেও খাইয়ে দিলাম। খাওয়ার পর কলেজে চলে আসলাম। গেটের দিকে তাকিয়ে দেখে মেঘা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার কাছে এসে বলল, সাইফুল, তোমার সাথে আমার কথা আছে। বলো। এখানে না, চলো পার্কে যাই। আচ্ছা চলো। আমি আর মেঘা পার্কে গিয়ে একটা জায়গায় বসলাম। তারপর আমি বললাম, এবার বলো কি বলবে। আসলে আমি... তুমি কি? সাইফুল, তুমি কি সত্যি আমাকে ক্ষমা করেছো? ক্ষমতা আমি তোমাকে অনেক আগেই করে দিয়েছে। সাইফুল, তুমি চলে আসার পর আমি বুঝলাম তুমি আমার কাছে কতটুকু মূল্যবান ছিলে। বিশ্বাস করো, তুমি চলে আসার পর প্রতিদিন প্রতিটা রাত শুধু তোমার কথা ভেবেছি। তোমাকে অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি। আচ্ছা, তুমি সব কেন বলছো? আমি তোমাকে... কি? আমি তোমাকে ভালোবাসি। সরি মেঘা, আমি অন্য কাউকে ভালোবাসি। আর আসল কথা হচ্ছে আমি বিবাহিত। কি বলছো? হ্যাঁ। কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। সরি মেঘা, আমাকে ক্ষমা করে দিও। এই বলে আমি চলে আসলাম ক্লাসে। ক্লাস করে আমি যে বাইরে হতে যাব, তখন বর্ষা আমাকে ডেকে বলল, সাইফুল, তোমার সাথে কিছু কথা বলার ছিল। বলো। আমি তোমাকে ভালোবাসি। কি বলো এসব? সত্যি? সরি, আমি আনিকাকে ভালোবাসি। সেই মেয়েটা? আচ্ছা সরি, আমাকে ক্ষমা করে দাও। কোনো সমস্যা নেই। আর শোনো, রিয়াদ মানে আমার বন্ধু তোমাকে অনেক ভালোবাসে, পারলে ওর ভালোবাসা গ্রহণ করে নিও, অনেক ভালোবাসবে তোমাকে। এই বলে চলে আসলাম। আমার সাথে কি হচ্ছে বুঝতে পারছি না। হ্যাঁ, বর্ষাকে রিয়াদ অনেক ভালোবাসে। আমি আর কিছু না ভেবে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। দেখতে দেখতে ফাইনাল পরীক্ষাও দিয়ে দিলাম। আজকে রেজাল্ট দেবে, খুব টেনশনে আছে। হ্যাঁ, মেঘার সাথে কথা হয়, বর্ষার সাথেও হয়। বর্ষা রিয়াদের রিলেশন হয়, সামনে তাদের বিয়ে। আমি তিশা আর আনিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে রেজাল্টের অপেক্ষা করছি। কিছুক্ষণ পর রেজাল্ট আছে। আমি রেজাল্ট থেকে কান্না করে দিই। আমার হাত থেকে কাগজটা কেড়ে নিয়ে তিশা আর আনিকা দেখতে থাকে। তারাও কান্না করে দিল। তিশা এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, আজকে তুই সফল, আজকে তুই সব কিছু পেয়ে গেছিস। বোন। এরপর তিশা আমাকে ছেড়ে দিল। তারপর আনিকা এসে জড়িয়ে বলল, এই পাগল, খাচ্ছ কেন? আজকে তোমার আনন্দের দিন। অনেক আনন্দের। আসলে আমি প্রথম গ্রেড পেয়ে পাস করেছি, সাথে কলেজ টপারও হলাম। আজকে আমি অনেক খুশি। আজকে আমি সফল,
এখন আমি আমার মা বাবার কাছে গিয়ে ক্ষমা চাইতে পারবো। ক্যাম্পাসে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে রিয়াদ আর বাকি সব ফ্রেন্ডদের সাথে কথা বলে বাসায় ফিরে আসে। বাসায় এসে দেখি বাসার তালা খোলা, আর বাসা থেকে অনেক সুস্বাদু খাবারের ঘ্রাণ আসছে। অনেক বছর হয়ে গেল, তারপরেও এই ঘ্রাণটা আমি চিনতে পারছি। এটা আমার আম্মুর বিরিয়ানি রান্নার গন্ধ। কিন্তু আম্মু এখানে কেন আসবে, আর আম্মু কিভাবে জানে আমি এখানে থাকি? না, এসবের উত্তর আমি বাসার ভিতরে গেলে জানতে পারবো। কিন্তু বাসা তো ভিতর থেকে লক করা, তাই আমি বাইরে থেকে বের বাজালাম। দেখলাম কেউ একজন দরজা খুলে দিল। তিশা আর আনিকা আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ওদের দিকে তাকালাম। তাদের চেহারা দেখে মনে হলো তারা আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে। আমি যে ব্যক্তি দরজা খুলে দিল তার দিকে তাকাইনি এতক্ষণ পর্যন্ত, কিন্তু এবার তাকালাম। এবার আর নিজের চোখের পানিকে ধরে রাখতে পারলাম না, কান্না করে দিলাম। হ্যাঁ, ওই ব্যক্তিটি হলো একজন মহিলা, সেই মহিলা যিনি আমাকে 10 মাস 10 দিন তার পেটে রেখেছেন। 2 বছর আমাকে নিজের বুকের দুধ পান করিয়েছেন। দীর্ঘ 20 বছর আমাকে লালন পালন করেছেন। হ্যাঁ, এটা আমার মা। মাও আমাকে দেখে কান্না করে দিল। এবার আর দাঁড়ালাম না, সোজা মাকে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। তখন আম্মু বলল, এই গাধা, কাঁদছিস কেন? একটু বকা দিচ্ছি বলে ঘর থেকে চলে আসতে বলছি বলে তুই একেবারে চলে আসবি? একবারও চিন্তা করলি না তোকে ছাড়া আমরা কেমনে থাকবো? তুই তো চাইলে আমাদের সব সত্যিটা বলতে পারতি, একবারও বললি না কেন? কেন ওই মেয়েটাকে বাঁচানোর জন্য নিজের সব অপমান সহ্য করলি? তুমি তো বলতে মেয়েদের সর্বদা সম্মান করবে, তাদের বিপদে আপদে এগিয়ে আসবে। বাহ, তুই তো দেখি সব কিছু মনে রাখছিস। কি করব বলো, তুমি তো আমার প্রথম শিক্ষক। হয়েছে, এবার কান্না করিস না। আজকে তো তোর খুশির দিন, তুই একটা সফল ব্যক্তি। সব তোমাদের দোয়ায়। আম্মা আব্বু কই? উপরে আছে, যা, তোর জন্য অপেক্ষা করছে। আমি আর কিছু না বলে সোজা উপরে চলে গেলাম। উপরে গিয়ে দেখে আব্বু অন্যদিকে মুখ ফিরিয়ে তাকিয়ে আছে। আমি ডাক দিলাম, আব্বু। আব্বু এবার আমার দিকে তাকালো। দেখলাম উনি কান্না করছে। ওনার কান্না দেখে খুব কষ্ট হলো। আমি গিয়ে ওনাকে সালাম করতে গেলাম। তখন উনি আমাকে তুলে জড়িয়ে ধরলেন আর বললেন, বাবা, আমাকে মাফ করে দে। আমি না জেনে তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করে দে। ছি আব্বু, এসব কি বলছেন আপনি? আপনি আমাকে যে শাস্তি দিবেন তা আমি মাথা নত করে মেনে নেব, কারণ আপনি হলেন আমার জন্মদাতা। আপনি যা করতে বলবেন তাই করব। এতটা ভালোবাসিস আমাদের? তারপর আমি বললাম, আব্বু এসব কথা আপনাকে কে বলল? মেঘা কল করে বলেছে। কি বলো? হ্যাঁ বাবা। আচ্ছা, নিচে চল। আমি আর আব্বু নিচে নেমে আসলাম। নিচে এসে দেখে মেঘা, তিশা আর আনিকার সাথে কথা বলছে। আমি তখন মেঘাকে ডেকে বললাম, মেঘা একটু দিকে আসবে? আচ্ছা, আসছি। তারপর মেঘাকে নিয়ে একটা কোণায় গিয়ে বসলাম। ধন্যবাদ, তোমার জন্য আমি সব ফিরে পেয়েছি। আমার দোষ ছিল, তাই আমি তা শুধরে নিয়েছি। অনেক অনেক ধন্যবাদ। তারপর মেঘার সাথে কথা বলে শেষ করে আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে এসে আমি অবাক, আনিকার আম্মু আব্বু, রিয়াদের আম্মু আব্বু, রিয়াদ, আকাশ, বর্ষা সবাই এসেছে। আমি নিচে নেমে সবার সাথে কথা বললাম, কিন্তু আনিকাকে খুঁজে পাচ্ছি না। তাই তিশাকে বললাম, এই তিশা, আনিকা কই? আছে। কোথায়? অপেক্ষা কর, দেখতে পাবি। তিশার কথায় কিছু একটা গন্ধ পাচ্ছে। আমার কিছু না বলে রিয়াদ আর আকাশের সাথে গল্প করতে রাখলাম। তখন রিয়াদ বলল, ভাই, আগামী মাসের 1 তারিখ আমাদের বিয়ে। কংগ্রাচুলেশন ভাই। কংগ্রাচুলেশনস। আকাশ, তোকে যেন দেখতে পাই 1 সপ্তাহ আগে। আর সাইফুল, তুই তো এখন থেকে আমাদের সাথেই থাকবি, আর আনিকা ভাবিও। আচ্ছা, থাকবো। ওকে ভাই, চিন্তা করিস না, চলে আসবো। হঠাৎ করে বর্ষা আমাকে ডেকে বলল, সাইফুল, একটু এদিকে আসো। আসছে। আমি বর্ষার কাছে গেলাম। তখন বর্ষা বলল, সাইফুল, আমাকে একটা সাহায্য করবে প্লিজ? কি সাহায্য? একটা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করতো। সে নাকি আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি না। কিন্তু কেমনে জানি ছেলেটা আমার কয়েকটা খারাপ ছবি তুলে নেয় আর আমাকে বলে আমি যদি ওর সাথে প্রেম না করি, ওর সাথে রুম ডেট না করি, তাহলে সে এই ছবিগুলো নেট দিয়ে ছেড়ে দিই। প্লিজ আমাকে হেল্প করো। আমি এখন রিয়াদকে অনেক ভালোবাসি। ও যদি এসব জানতে পারে তাহলে আমাকে বিশ্বাস করতে পারবে না। প্লিজ এই সমস্যা থেকে শুধু তুমি আমাকে বাঁচাতে পারো। আচ্ছা, হেল্প করব। ছেলেটির নাম ও ঠিকানা দাও। বর্ষা ছেলেটির ঠিকানা বলল, আর আমি তাকে টেনশন করতে মানা করলাম।
তারপর আম্মু আব্বু আমায় ডাক দিল। সাইফুল একটু এদিকে আয়। আমি তাদের কাছে গেলাম, দেখলাম আনিকার আম্মু আব্বু আর বাকি সবাই বসে আছে। সামনে আনিকাও, সে আজকে সেজেছে, তাই তাকে অনেক সুন্দর লাগছে। আমি তার দিকে হা করে তাকিয়ে আছে। তখন তিশা বলল, ভাইয়া মুখটা বন্ধ কর, না হলে মাছি ঢুকে যাবে। আমি লজ্জায় মাথাটা নিচে নামিয়ে ফেললাম। তখন আম্মু বলল, এই দেখ, ছেলে আমার লজ্জা পাচ্ছে। যখন বিয়ে করেছিলি তখন তোর লজ্জা কোথায় গেল? না মানে হয়েছে, আর মানে করতে হবে না। আমরা আবার তোদের বিয়ে দিব, এবার লুকিয়ে নয়, সবার সামনে। আগামী মাসের 20 তারিখ তোর আর আনিকার বিয়ে। হুম। আনিকা মা, তোমার কোনো সমস্যা আছে? না আম্মু। আচ্ছা, আর শোনো, বিয়ে হবে আমাদের বাড়িতে, মানে চট্টগ্রামে, এখানে না। আমরা সবাই কালকে ফিরে যাব। সাইফুল এখানে তার বন্ধুর বিয়ের জন্য থাকবে। বিয়ে শেষ হলে সে চলে আসবে। কি বলেন বিয়ান সাহেব? ঠিক আছে, আপনাদের যা ভালো মনে হয়। আমার বিয়ের কথা শুনে রিয়াদ আর আকাশ খুশিতে লাফাতে শুরু করলো। আচ্ছা, এখন চলো সবাই খাবার খেতে। সবাই খাবার খেতে গেলাম। খাবার খাওয়ার সময় আব্বু বললেন, বাবা সাইফুল, এখন তোমার পড়ালেখা শেষ, তুমি কি আমার দায়িত্ব নিবে নাকি অন্য কিছু করবে? না মানে আব্বু, আমি চাকরি করব। আচ্ছা ঠিক আছে। খাওয়া শেষ হওয়ার পর আনিকা আমাকে ছাদে দেখা করতে বলল। আমি ছাদে গেলাম, দেখে আনিকা দোলনায় বসে আছে। আমি পেছন থেকে তার চোখ চেপে ধরলাম। তখন আনিকা বলল, সাইফুল ছাড়ো। তুমি কেমনে জানো এটা আমি? কারণ আমি তোমার প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা হৃদস্পন্দন অনুভব করতে পারি, তাই। এই এটা ইয়ে দাও না। যা দুষ্ট, মাথায় শুধু দুষ্টমি খেলে। দাও না প্লিজ। এই হারামজাদা, জোর করে নিতে পারছি না। তুই না দিলে কেমনে নিব? চুপ কর, এদিকে আয়। আমি কাছে গেলাম। আনিকা আস্তে আস্তে আমার কাছে আসে। আস্তে আস্তে সে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল। অনেকবার ওর চুমু খেয়েছে, কিন্তু আজকের মতো অনুভূতি কখনো হয়নি। প্রায় 10 মিনিট পর সে আমার ঠোঁট ছেড়ে দিল। আমি বললাম, আজকে থেকে প্রতিদিন একটা করে চুমু খাবো, খুব মিষ্টি খেতে। আনিকা লজ্জায় মাথা নিচু করে ফেললো। তখন আমি বললাম, ওরে আমার লজ্জাবতী। যা দুষ্ট। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এই বলে আনিকাকে জড়িয়ে ধরে দোলনায় বসে বসে সূর্যাস্ত দেখতে লাগলাম। কিছুক্ষণ পর পর একটা ঠান্ডা হাওয়া আসছে। হঠাৎ করে আনিকা বলল, আয় সাইফুল, একটা গান শোনাও। আচ্ছা মহারানী। আমি গাইতে শুরু করলাম। আমার সকল অভিযোগে তুমি, তোমার মিষ্টি হাসিটা কি আমি, আমার না বলা কথার বাজে, তোমার গানের কত সুর ভাসে, তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বোনা আছে, আমার হাতের আঙুলের ভাঁজে তোমাকে নিয়ে কত কাব্য রচে, ভুলিনি তো আমি তোমার মুখে হাসি, আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি। গান শেষ হওয়ার পর দেখলাম আনিকা আমার কাঁধে মাথা রেখে কাঁদছে। ওর কান্না আমি একদম সহ্য করতে পারি না, তাই ওকে বললাম, এই পাগলি কাঁদছো কেন? আনিকা কেঁদে চলছে। এই কি হয়েছে বলো? আমাকে ছেড়ে কোনোদিন যাবে না তো? কি বলছো পাগলি? তোমাকে ছেড়ে আমি কোথায় যাব বলো? আমি ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, এই হয়েছে, এবার নিচে চলো, সন্ধ্যা আসছে, আমাকে একটা কাজে যেতে হবে। কি কাজ? কাজটা সেরে এসে বলবো। আচ্ছা চলো। আমি রানীকে নিচে নেমে আসলাম। আমি আমার কাছে মানে ছেলেটিকে খুঁজতে রাখলাম বর্ষার দেওয়ার ঠিকানা মতে। ওকে পেয়ে গেলাম। তখন ছেলেটিকে বললাম, ভাই আপনার কাছে আমার ফ্রেন্ডের কিছু ছবি আছে, ওগুলো দিয়ে দেন প্লিজ। ওই তুই কে? বর্ষার বন্ধু। ও, তুই তাহলে বর্ষার ছবিগুলোর জন্য এসেছিস? ফিরে যা, না হলে আমার ছেলেরা তোকে মেরে হাসপাতালে ভর্তি করে দিবে। ভাই আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না প্লিজ, আমি মানুষটা খুব খারাপ। কি করবি তুই? ভাই প্লিজ ছবিগুলো দিয়ে দেন। হঠাৎ করে ছেলেটি এসে আমাকে ধাক্কা দিল। আমি আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না, দিলাম এক খুশি ছেলেটাকে। সাথে সাথে সে বেহুশ। তাকে মার খেতে দেখে তার বাকি 3 জন আমাকে মারার জন্য এলো। আমি পাশে এসে একটা হকি স্টিক দেখতে পেলাম,
সাথে সাথে ওটা নিয়ে ওদের পিটাতে শুরু করলাম। তারা মার খেয়ে পালালো। তারপর আমি ছেলেটাকে একটা চেয়ারের সাথে বাঁধলাম। 1 ঘন্টা পর তার জ্ঞান ফিরল। তখন আমি বললাম, এবার বল ছবিগুলো কোথায়? আমার মোবাইলে। আমি ওর মোবাইলটা নিয়ে নিলাম আর ওকে মোবাইলের দাম এবং চিকিৎসার টাকা দিয়ে দিলাম। এখানে কি ঘটছে? কিছু না ভাই। গুড বয়। আর মনে রাখিস, কোনো মেয়ের সাথে এমন করার আগে এই মারের কথা মনে রাখবে। জি ভাই। চলে আসলাম বাসায়। আসতে অনেক রাত হয়ে গেছে। বাসায় এসে বিল বাঁচাতে দেখে আনিকা দরজা খুলে দেয়। দরজা খুলতে আমাকে সে জড়িয়ে ধরে কান্না করে দিল। তাই আমি বললাম, এই পাগলি কাঁদছো কেন? কিছু না। প্লিজ তুমি কান্না করবে না। তোমার কান্না দেখলে আমার খুব কষ্ট হয়। তাহলে আমাকে কষ্ট দাও কেন? আমি আবার কখন তোমাকে কষ্ট দিলাম? তুমি সেই কখন বাইরে গিয়েছিলে, এখন আসছো। অনেকবার কল দিয়েছি কিন্তু ধরোই না। আমার মোবাইলে চার্জ ছিল না, ফোন বন্ধ হয়ে গিয়েছিল, তাই তোমার ফোন ধরতে পারেনি। তাই বলে এত রাত করে আসবে? এই দেখো কান ধরেছে, আর কোনো দিন দেরি হবে না। খেতে চলো। চলো। আমি রানীকে খেতে বসলাম। প্রচণ্ড খিদে লাগার কারণে আমি গপাগপ খেতে শুরু করি, কিন্তু আমার আনিকার কথা খেয়াল ছিল না। আমি ওর দিকে তাকাতেই ভয় পেলাম। তার চোখগুলো রাগে লাল হয়ে গেছে। এই পাগলি তুমি খেয়েছো? রাখ তোর খাবার, আমি গেলাম। আনিকা চলে যাওয়ার চেষ্টা করছে। তখন আমি ওর হাত ধরে ওকে আবার বসিয়ে দিলাম আর ওর মুখে 1 লোকমা ভাত তুলে দিয়ে বললাম, খাও। না, আমি খাবো না। এই রাগ করো কেন? সরি, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। না। দেখো, তুমি যদি খাবার খাও তাহলে তোমাকে কোলে করে ছাদে নিয়ে যাব। সত্যি? হ্যাঁ, এবার খাও। এবার সে চুপচাপ খাচ্ছে। দুজনে খাবার শেষ করলাম। খাওয়ার পর আমি ওকে বললাম, এই চলো ঘুমোতে যাব। আনিকে রাগী ভাবে বলল, আই কুত্তা, তুই কিছুক্ষণ আগে কি বলেছিস? কি বলছে? মনে নাই? আমাকে কোলে করে ছাদে নিবি বলেছিস। আমি আবার কখন বলছি? ওকে যা, তোর সাথে কথাই নাই। আমি এবার ওকে কোলে তুলে নিলাম। আনিকা বলল, আয় নামা আমাকে। না। নামা বলছি। না। আমি রানিকা ছাদে উঠে গেলাম। ছাদে উঠে দেখলাম আজকে পূর্ণিমার চাঁদ উঠেছে। আমরা দোলনায় গিয়ে বসলাম, কিন্তু আনিকা চাঁদ মামাকে দেখছে আর আমি তাকে। তাই আনিকা বলল, এভাবে কি দেখো? তোমাকে। কেন? কারণ তুমি তো আমার চাঁদ, সূর্য, সব কিছু। তাই? এভাবে অনেকক্ষণ আমরা ছাদে ছিলাম। আমি বললাম, এই পাগলি অনেক রাত হয়েছে, চলো এবার। ওকে, তোমার কোলে করে নিয়ে যাও। আমি ওকে কোলে তুলে নিয়ে ওর রুমে চলে আসলাম। ওকে বিছানা রেখে যে চলে আসতে যাব, তখন সে আমার হাত ধরে আমাকে বিছানা শুয়ে দিয়ে আমার বুকের উপর মাথা রাখলো। তখন আমি বললাম, এই কি করছো? বাসায় তোমার আব্বু আম্মু আছে। থাকুক, তাতে তোমার কি? আমি আমার স্বামীর সাথে ঘুমাচ্ছি। পাগলি একটা। শুধু তোমার। আনিকা আমার বুকের উপর ঘুমিয়ে পড়লো। ওর কপালে একটা চুমু দিয়ে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নাস্তা করে মা, বাবা, আনিকা সবাইকে ট্রেনে তুলে দিয়ে আসলাম। তিশাও চলে গেল। ওদের তুলে দিয়ে এসে আমি যেই সোফায় বসতে যাব, তখনই বেল বাজার শব্দ পেলাম। তাই দরজা খোলার জন্য গেলাম। দরজা খুলে আমি অবাক, মেঘা দাঁড়িয়ে আছে। তারপর নতুন বউ সাজে। আমি ওকে কিছু জিজ্ঞেস করতে যাব, তার আগেই সে আমাকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলো আর দরজা বন্ধ করে দিল। আমি তখন জিজ্ঞেস করলাম, এই কি হয়েছে তোমার? আমার বাবা আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিতে চাইছে, তাই আমি পালিয়ে চলে আসলাম। প্লিজ আমাকে হেল্প করো। আচ্ছা হেল্প করবো, আগে ভিতরে গিয়ে তুমি একটু রেস্ট নাও। ধন্যবাদ। আচ্ছা তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। আমি মেঘাকে বসতে দিয়ে ওর জন্য খাবার আনতে গেলাম। খাবার এনে দেওয়ার সাথে সাথে সে গপগপ খেতে লাগলো। খাওয়ার পর বলল, আর একটা উপকার করবে, আমাকে একটা ড্রেস এনে দাও। আমার না এই ড্রেসে থাকতে ভালো লাগছে না। আচ্ছা দাঁড়াও, আমি দেখি কি করা যায়। আমি তিশার রুমে গিয়ে ওর একটা 3 পিস এনে দিয়ে মেঘাকে বললাম, এই নাও এটা পরে নাও, আর কালকে গিয়ে আমি মার্কেট থেকে তোমার জন্য কাপড় কিনে আনবো। এখন গিয়ে তুমি তিশার রুমে ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। বলে মেঘা তিশার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নাস্তা রেডি করে মেঘাকে ডাকতে লাগলাম, এই মেঘা উঠো, নাস্তা করতে আসো। আসছি। আমি ওর জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর সে নিচে আসলো। আমি আর মেঘা একসাথে নাস্তা করলাম। নাস্তা শেষে ওকে বললাম, আমি মার্কেটে যাচ্ছি, আমি আসার সময় দুজনের জন্য খাবার নিয়ে আসবো। আনতে হবে না, আমি রান্না করব। আচ্ছা বলে আমি মার্কেটের দিকে যাচ্ছি আর অতীতের কথা ভাবছি।
তখন সবেমাত্র কলেজে ভর্তি হয়েছিলাম, প্রথম বর্ষে। ক্লাসে ঢোকার সময় মেঘার সাথে ধাক্কা লাগে, সাথে সাথে সে থাপ্পড় দিয়ে বলল, এই দেখে চলতে পারিস না? সরি, আসলে খেয়াল করিনি। খেয়াল করিসনি না কি? ইচ্ছে করে ধাক্কা খেয়েছিস? সত্যি আমি খেয়াল করিনি। সর সামনে থেকে। তারপর সে চলে গেল। প্রথম দেখায় তাকে ভালো লেগেছে। মেঘা পড়ালেখা ভালো ছিল, কিন্তু আমার থেকে না। আমিও পড়ালেখা ভালো। একটা বছর চলে গেল। আমি ওকে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে দেখতাম। প্রথম বর্ষের রেজাল্ট দিল, আমি প্রথম আর সে দ্বিতীয়। কয়েকদিন পর ওকে ফলো করার সময় আমাকে দেখতে পায়, আমাকে ডাক দেয় আর বলে, তুমি আমাকে প্রতিদিন কেন ফলো করো? ওই দিন আমি আমার মনের সব কথা বলে দিলাম। আসলে আমি তোমাকে ভালোবাসি। মনে করেছিলাম মেঘা আমাকে থাপ্পড় দিবে, কিন্তু সে আমাকে বলল, কালকে পার্কে দেখা করবে 4টায়। আচ্ছা। পরের দিন আমি পার্কে গেলাম। পার্কে গিয়ে দেখে মেঘা আগে থেকে আমার জন্য অপেক্ষা করছে। আমি ওর কাছে গিয়ে বললাম, সরি, আমার আসতে দেরি হয়ে গেছে। ভবিষ্যতে যেন আর না হয়। কেন? আমি বলছি তাই। এখন যাও, একটা আইসক্রিম নিয়ে এসো। আচ্ছা। আমি ওকে আইসক্রিম এনে দিয়ে বললাম, এই নাও। তারপর সে আইসক্রিম খেতে শুরু করলো। কিছুক্ষণ পর মেঘা তার অর্ধেক খাওয়া আইসক্রিমটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও, খাও। আমি চুপচাপ খেতে শুরু করলাম। তারপর ওর সাথে অনেক কথা বললাম। তারপর আসার সময় দুজনে একসাথে রিক্সা করে ফিরছিলাম। তখন আমি বললাম, আমার উত্তরটা দিল না। মেঘা তখন আমার হাতটা তার হাতের মুঠিতে নিয়ে বলল, বুদ্ধু, কিচ্ছু বোঝো না। আমিও তোমাকে অনেক ভালোবাসি, সেই প্রথম দিন থেকেই। কি বলো? সত্যি তুমি আমাকে ভালোবাসো? কিন্তু কাউকে আমাদের রিলেশন সম্পর্কে জানাবে না। কেন? সমস্যা আছে। আচ্ছা। এইভাবে আমাদের রিলেশন শুরু হয়েছে। 6 মাস কেটে যায়। হঠাৎ একদিন মেঘা আমাকে বলল তাড়াতাড়ি কলেজে আসতে। আমি গেলাম, দেখলাম ক্লাসে কেউই নেই। হঠাৎ মেঘা রুমের দরজা বন্ধ করে চিৎকার দিতে শুরু করলো। আমি বললাম, এই তুমি চিৎকার করছো কেন? তোর জন্য আমি অনেক কষ্ট সহ্য করেছি, অনেক অপমানিত হয়েছি। কি বলছো এসব? সত্যি বলছি। আর এতদিন তোর সাথে নাটক করেছি, আজকে তোকে উচিত শিক্ষা দেব। বলে আবারও বাঁচা বাঁচা বলে চিৎকার দিতে শুরু করলো। কিছুক্ষণ পর দরজা ভেঙে কয়েকজন স্যার, ম্যাডাম এবং কিছু ছাত্রছাত্রী ঢুকলো। তখন মেঘা তাদের কাছে গিয়ে বলল, স্যার, এই ছেলেটা আমার সাথে খারাপ কিছু করতে চায়। কি? ওর এত বড় সাহস! দাঁড়াও, ওর গার্জিয়ানদের ডাকি আজকে ওকে টিসি দিয়ে বের করে দিব। আমি নির্বাক শ্রোতা হয়ে ওদের কথা শুনছি, আর মেঘা কান্নার নাটক করছে। কিছুক্ষণ পর আমার আব্বু আম্মু আসলো। স্যার তাদেরকে ডেকে সব ঘটনা বলল। তখন আম্মু বলল, তোর মতো সন্তানকে কেন যে জন্ম দিলাম, মেরে ফেললেই ভালো হতো। তোমার জন্য আমার মান সম্মান সব চলে গেল। আজকে আর এখন থেকে তুই আর এখানে থাকবি না। চলে যা এখান থেকে, তোকে যেন আর এই শহরে না দেখি। ওই দিন আর দাঁড়ালাম না, চলে এলাম অন্য শহরে। আসার আগে তিশার সাথে একবার দেখা করে তাকে সব সত্যি কথা বললাম। আমি জানতাম পৃথিবীতে আমার কথা কেউ বিশ্বাস না করলেও তিশা আমার কথা চোখ বন্ধ করে বিশ্বাস করবে। ওর থেকে বিদায় নিয়ে অন্য শহরে আসলাম। 2 দিন ধরে কিছুই খায়নি। খিদের জ্বালায় পেটে ব্যথা করছে। খিদের যন্ত্রণা সহ্য করতে না পেরে রাস্তার পাশে শুয়েছিলাম। তখন কিছু লোক একজন লোককে তাড়া করছিল। আমি গিয়ে লোকটিকে তাদের হাত থেকে বাঁচাই। তখন লোকটি আমার সম্পর্কে জিজ্ঞেস করে। আমি সব কিছু খুলে পড়ে, আর উনি আমাকে ওনার সাথে নিয়ে যান। উনি ছিলেন শহরের নাম করা গুন্ডা। উনি আমাকে ওনার কাছে হেল্প করতে বললেন। আমি কিছু না ভেবে ওনার কথায় রাজি হয়ে যায়। এরপর থেকে আমিও আস্তে আস্তে একটা নাম করা গুন্ডা হয়ে যায়। এর পরের ঘটনা তো আপনারা জানেন। এসব কি ভাবছে? কি দোষ ছিল আমার? অন্ধের মতো ভালোবাসতাম, আর সে আমার ভালোবাসার এই পরিণাম দিল। আর আমি সেই মেয়েকে সাহায্য করছে যে কিনা আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে। ভাবতেই কেমন যেন লাগে। মেঘার জন্য কাপড় কিনে রিক্সা করে ফিরছিলাম। হঠাৎ মোবাইলে কল আসলো। দেখলাম আনিকা কল দিয়েছে। সাথে সাথে ধরলাম। তখন আনিকা বলল, আই পাগল, কেমন আছো? তোমার ছাড়া ভালো নেই। তুমি কেমন আছো পাগলি? তোমার মতোই। ইচ্ছে করতেছে এক্ষুনি তোমার কাছে ফিরে যাই। এই একদম পাগলামি করবে না, আর বিয়ের কেনাকাটা করে নাও। না, তুমি আসলে করব। দেরি হয়ে যাবে তো। না, হবে না, তুমি চলে আসিও তাড়াতাড়ি। আচ্ছা। আর খাইছো? না, তুমি খেয়েছো? না, তাড়াতাড়ি খেয়ে নাও। আচ্ছা, এখন রাখি। এই শোনো না। কি? একটা ইয়ে দাও না। চা দুষ্ট। দাও। ওকে মা, এবার হয়েছে, রাখি এখন, পরে কথা বলবো।
আই লাভ ইউ পাগল। লাভ ইউ টু পাগলি। সত্যি আমি খুব ভাগ্যবান এমন একটা মেয়েকে পেয়ে। অনেক কেয়ার করে আমার, অনেক ভালোবাসে। রিসোরা চাচা বাসার সামনে এসে বলল, আইয়া পড়ছে বাজান। আমি ওনার ভাড়া মিটিয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে কলিং বেল চাপ দিতেই মেঘা এসে দরজা খুলে দিল। আমি ওকে কাপড়ের ব্যাগগুলো দিয়ে বললাম, এই নাও, এখানে তোমার সব প্রয়োজনীয় জিনিস আছে। মেঘা ব্যাগগুলো নিয়ে রুমে রেখে এসে বলল, সাইফুল যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে দেখলাম মেঘা আমার পছন্দের বিরিয়ানি রান্না করেছে। আমি খেতে বসলাম। খাওয়া শেষে বললাম, বাহ, বেশ ভালো রান্না করো তুমি। ধন্যবাদ। তারপর আমি রুমে এসে কিছুক্ষণ রেস্ট নেই। সন্ধ্যার সময় ছাদের দোলনায় বসে আনিকের কথা ভাবছি। তখনই পেছন থেকে মেঘা একটা কফির মগ আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও কফি। ধন্যবাদ। এখানে বসে কার কথা ভাবছো? কারো না। কারো কথা তো ভাবছো, বলো কে সে? আনিকার কথা ভাবছি। ওকে ছাড়া কেমন যেন লাগছে। আরে চিন্তা করো কেন, ও তো কিছুদিন পর তোমার বউ হবে। এরপর ওর সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর রাতের খাবার খেয়েই ঘুমিয়ে পড়লাম। এর পরের দিন রিয়াদ কল করে বলল ওদের সাথে শপিং করতে যেতে। আমি আমার সাথে মেঘাকেও নিয়ে গেলাম। রিয়াদ আর বর্ষাকে মেঘার ব্যাপারে সব বললাম। তারা বলল সমস্যা নেই, ওদের বিয়ের দিন ঘনিয়ে এসেছে, পরশু ওদের বিয়ে। আমি আর মেঘা দুপুরের খাবার খেয়ে রিয়াদের বাসায় যাব। তখনই ঘটল বিপত্তি। মেঘা হাত কেটে ফেলছে, তাই আমি বাধ্য হয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম। জানতাম না বাইরের দরজা খোলা ছিল। হুট করে আনিকা ঘরে ঢুকে আমাদের এই দৃশ্যটা দেখে ফেলে আর কান্না করে দিয়ে বলে, বাবা কি চমৎকার দৃশ্য। সাইফুল, তুমি আমার সাথে এত বড় প্রতারণা কিভাবে করতে পারলে? তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম আমি, আর তুমি এই প্রতিদান দিলে। ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব, এখানে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। এই পাগলি, একবার আমার কথা শোনো। কি কথা শুনবো তোর? হ্যাঁ, আমার অনুপস্থিতিতে তুই এগুলো করিস? ছি, আমার ভাবতেও ঘৃণা হয়। আজকে থেকে তোর সাথে আমার সব শেষ। প্লিজ একবার আমার কথাতে শোনো। তুমি যা ভাবছো সব ভুল। প্লিজ একবার কথা শোনো। আনিকা, তুমি একবার সাইফুলের কথা শোনো। তুমি আমাদের ভুল ভাবছো। চুপ কর, কি ভুল ভাবছিস? হ্যাঁ, আর মিস্টার সাইফুল, আজকে থেকে আমাদের সব শেষ। আমি বাসায় বলে বিয়েটা ভেঙে দেব, আর আমার সাথে ভুলও কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। প্লিজ একটিবার আমার কথা শোনো। তুমি শুধু শুধু ভুল বুঝছো। ওকে, তুমি যদি চলে যেতে চাও তাহলে যাও, সমস্যা নেই। তবে শুনে রাখো, একদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে। সেই দিন তুমি অনেক কাঁদবে, অনেক খুঁজবে আমাকে, কিন্তু খুঁজে পাবে না। আমি সেই দিনও অপেক্ষা থাকবো। চিন্তা করতে হবে না তোমার। তোমার জন্য আমার মনের দরজা সবসময় খোলা থাকবে। লাগবে না, আমি আর তোর কাছে ফিরে আসবো না। তুই তোর প্রেমিকাকে নিয়ে থাক, ওকে ভাত খাইয়ে দে। বলে আনিকা চলে গেল। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে দাঁড়িয়ে আছে, কান্না করছে। তখন মেঘা এসে বলল, সাইফুল তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। যাকে আমি নিজের জীবন থেকে বেশি ভালোবেসেছি সেই কিনা আমাকে ভুল বুঝলো। এই বলে কান্না করতে হয়? কান্না করো না, দেখবে সে একদিন ঠিক ফিরে আসবে। ওই দিনের পর থেকে কেটে গেল 5টি বছর। আমি ওই দিন ওই শহর ছেড়ে অন্য শহরে চলে আসি, যেখানে কেউ আমাকে খুঁজে পাবে না। আমার পরিবার আর মেঘা ছাড়া কেউ জানে না। ও, মেঘা এখন স্পেনে, ওখানে ওর একজন ফ্রেন্ডের সাথে বিয়ে হয়। মেঘা ছাড়া আমার কোনো বন্ধুবান্ধব জানে না আমি এখানে, এমনকি রিয়া, তামিম কেউ জানে না। আমি শহরে একটা স্কুলের শিক্ষকতা করি। আমার এই ছোট বাচ্চাগুলোকে পড়াতে খুব ভালো লাগে, অনেক মজা পায়। আমি প্রতিদিন স্কুল ছুটির পর সব স্টুডেন্টদের নিয়ে আড্ডা দিই, মানে গল্প করি তাদের সাথে। আজকে করছিলাম, হঠাৎ করে পিছন থেকে কারো ডাক শুনতে পেলাম। পিছনে তাকিয়ে দেখে রিয়াদ। আমার কাছে এসে রিয়াদ বলল, ঠাস হারামজাদা, আমাকে একটিবার বলে আসতে পারতি না? সরি রে দোস্ত। হারামজাদা, তোকে ছাড়া আমি বিয়ে করব না, বলছি না? আমি এখনো বিয়ে করিনি। পেছন থেকে বর্ষা বলে উঠল, রিয়াদ কিন্তু সত্যি বলছে। পেছন থেকে আকাশ আসলো, এসে বলল, কি মনে করছিস নিজেকে? আমরা তোর বন্ধু না, তাই তো? কি বলছিস? মৃত্যুর আগে পর্যন্ত তোদের ভুলবো না। এই শোন, অনিকা দাঁড়িয়ে আছে, ওর সাথে কথা বল। সরি দোস্ত, আমি পারবো না। যে মেয়ে আমাকে বিশ্বাস করে না তার সাথে কথা বলে কী লাভ? ভাই, অনিকা নিজের ভুল বুঝতে পারছে, প্লিজ ওকে ক্ষমা করে দে। হঠাৎ করে পায়ে কিছু একটা অনুভব করলাম। নিচে তাকিয়ে দেখে আনিকা পা ধরে আছে আর কান্না করে করে বলছে, সাইফুল, আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে মাফ করে দাও।
ওকে পা থেকে তুলে বললাম, এই পাগলে, আমি জানতাম তুমি একদিন তোমার ভুল বুঝতে পারবে। আমি তোমার উপর রাগ করে নি। আর তুমি কিভাবে জানলে আমি এখানে? মেঘা বলেছে, আর ও আমাকে সব সত্যি কথা বলেছে। আমাকে মাফ করে দাও, আমি আর তোমাকে কোনো দিনও সন্দেহ করব না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এটা অনেক কিছু। ধন্যবাদ মেঘা। মনে মনে মেঘাকে ধন্যবাদ দিলাম। এই চলো অসম্পূর্ণ কাজটা সম্পন্ন করে কি? বিয়ে করব, বাসর করব, আর বিড়াল মারব। যা দুষ্ট। বলে আমার বুকে মুখ লুকালো। দেখি কিছুক্ষণ পর আমার বুকে গরম কিছু অনুভব হচ্ছে। তার মানে আনিকা কাঁদছে। কাঁদুক, সমস্যা কি? এটা সুখের কান্না। অনেকদিনে হারানো কিছু খুঁজে পর সুখ। একটু কাঁদুক, কাঁদলে অনেক দিনের কষ্টটা দূর হবে। কি করব বলেন? ভালোবাসা মানুষের উপর কখনো রাগ করে থাকা যায় না। তাই তো খুব সহজে ভালোবাসা মানুষকে ক্ষমা করে দিতে হয়।